হঠাৎ আবারও দেশের ডলার বাজার অস্থির হয়ে পড়েছে। বিক্রি হচ্ছে বাড়তি দামে। এমন অবস্থায় সন্দেহজনক ১৩টি ব্যাংকের ডলার বেচাকেনার তথ্য তলব করেছে কেন্দ্রীয় ব্যাংক। তালিকায় রাষ্ট্রীয় মালিকানার ২টি এবং বেসরকারি ১১ বাণিজ্যিক ব্যাংক রয়েছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল করতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংক গঠন করেছে বিশেষ অনুসন্ধান টিম। আসন্ন রমজানকে কেন্দ্র করে বেড়েছে পণ্য আমদানি, সেই সঙ্গে আগের বকেয়া এলসির বিল পরিশোধের চাপও বেড়েছে। ফলে চাহিদা বাড়ায় নির্ধারিত মূল্যের চেয়ে ৭ থেকে ৮ টাকা বেশি দরে প্রবাসীদের কাছ থেকে ডলার কিনছে কোনো কোনো ব্যাংক, যার প্রভাব পড়েছে খোলা বাজারেও। মানি এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি হচ্ছে ১২৭ টাকার বেশি দামে। উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় কর্মসংস্থানমুখী প্রকল্প অনুমোদনে গুরুত্ব দিচ্ছে সরকার। আর রাজস্ব আদায়ের গতি আমলে নিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যেই সংশোধিত বাজেট হবে। রাজধানীর আগারগাঁওয়ে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, বিদায়ী সরকার স্থানীয় গ্যাস উত্তোলনে উদাসীন থেকে আমদানির এলএনজি কয়লা ব্যবহারে বেশি আগ্রহী ছিল। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বেশ ধীরগতি দেখা গেছে। তবে অন্তর্বর্তী সরকার প্রকল্প অনুমোদনে বাড়তি পর্যালোচনা রাখছে। বাদ দেয়া হচ্ছে কম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্প। সোমবার একনেক সভায় ১০ প্রকল্পের অনুমোদন দেয়া হয়, যেখানে ব্যয় হবে ১,৯৭৪ কোটি টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অনেক গুরুত্বপূর্ণ ছোট প্রকল্প বাস্তবায়নেও ধীরগতি ছিল বিদায়ী সরকারের আমলে। এখন থেকে আরও বাস্তবায়নের গতি দ্রুত হবে, কিন্তু টাকা খরচ করাই আমাদের উদ্দেশ্য না। আমাদের আসল উদ্দেশ্য হলো, একে তো মূল্যস্ফীতি আছে, সেইখানে কর্মসংস্থান যদি বাড়ানো যায়, তা নাহলে তো জনগণের দুর্ভোগ কমবে না। একনেক সভায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াকরণে ৩ প্রকল্প অনুমোদন হয়। উপদেষ্টা বলেন, জ্বালানি নিরাপত্তায় সামনে এমন আরও প্রকল্প অনুমোদন করবে অন্তর্বর্তী সরকার। গ্যাস খাতকে অনেক দিন ধরে অবহেলিত রাখা হয়েছে, তাতে করে আমরা বেশি ঝুঁকে পড়েছি আমদানি নির্ভর দিকে, ফুয়েলের দিকে। এখন আশা করি আমরা এই অল্প সময়ে বেশ কিছু করা যাবে না, কিন্তু এই কাজগুলো যদি শুরু করা যায়, ভবিষ্যতে কিন্তু আমাদের দেশে গ্যাস অনেক বেশি আমরা পাবো এবং ব্যবহার করতে পারবো। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত বনকে প্রাধান্য দিয়ে সভায় মৌলভীবাজারে বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকল্প বাতিল করা হয়। উপদেষ্টা বলেন, সংশোধিত বাজেটে এডিপির আকারও ছোট হবে। সংশোধিত বাজেট দেওয়া যায়, তাতে করে সবারই লাভ হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্ল্যাট বেচাকেনায় এখনও ক্রেতারা হয়রানির শিকার হন বলে অভিযোগ করেছেন রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান। সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 5 দিনের রিহাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চেয়ারম্যান আরও জানান, ফ্ল্যাট বিক্রেতারা প্রায়ই গ্রাহকদের সময় মতো বুঝিয়ে না দিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করছেন। ক্রেতাদের হয়রানি বন্ধে রিহাবের প্রতি আহ্বান জানান তিনি। ড্যাপ সংশোধনের জন্য রাজুক কাজ করে যাচ্ছে বলেও তিনি আশ্বাস দেন। আগামী 2 সপ্তাহের মধ্যে ড্যাপের বিধিমালা সংস্কারে কাজ করা হবে বলে জানান তিনি। এ সময় নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় আবাসন খাতে অগ্রগতি থেমে আছে বলে হতাশ প্রকাশ করেন আবাসন ব্যবসায়ীরা। ড্যাপের যে ফারের যে বিষয়টা এবং বিধিমালার যে বিষয়টা, এটা আশা করি আগামী 2 সপ্তাহের মধ্যে মোটামুটি আমরা শেষ করে ফেলব। দেশের ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সমন্বিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যোগ্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করতে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তফসিলি ব্যাংকগুলোর সঙ্গে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বয় করতে কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দিষ্ট বিভাগকে এই দায়িত্ব দেয়া হবে। এর মাধ্যমে ব্যাংক কোম্পানি ও ব্যাংকিং নীতিমালার উন্নয়ন সহ নির্দিষ্ট ব্যাংকগুলোতে গভীর নিরীক্ষা চালানো সম্ভব হবে। জানা গেছে, অনিয়মের কারণে সংকটে পড়া দুর্বল ব্যাংকে জানুয়ারি মাস থেকেই নিরীক্ষা কার্যক্রম শুরু করা হবে। শুরুতে 12টি ব্যাংকে নিরীক্ষা চালানো হবে, ফলে এসব ব্যাংকের প্রকৃত চিত্রও বের হয়ে আসবে। প্রায় 1.5 মাস পর আবারও দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ $20 বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন থেকে জানা গেছে, রেমিটেন্স প্রবাহ বাড়ায় এই রিজার্ভের পরিমাণ বেড়েছে।
এ সময় বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ 24.8 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগে গেল 6 নভেম্বর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 20 বিলিয়ন ডলার ছিল। তবে 7 নভেম্বর 1.5 বিলিয়ন ডলারের আকু পেমেন্ট নিষ্পত্তি করায় সে সময় দেশের রিজার্ভ 18.19 বিলিয়নের ঘরে নেমে আসে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমদানিতে 1% প্রবৃদ্ধি হয়েছে। একই সময় রেমিটেন্স 30% বেড়েছে, আর রপ্তানি বেড়েছে 8%। কারখানা পর্যায়ে ভয়ভীতিহীন দর কষাকষির মাধ্যমে ইউনিয়ন গঠন না হলে শ্রম খাতে অস্থিরতা কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বেতন, বোনাস সহ নানা দাবিতে প্রায়ই পোশাক কারখানাগুলো উত্তাল হয়ে পড়ে। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর নানা দাবিতে শ্রমিক অসন্তোষ হয় তীব্র। এমন পরিস্থিতিতে শ্রমিকদের জীবনমান উন্নয়নে গঠিত হয় শ্রম অধিকার সংস্কার কমিশন। শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিক প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে এই কমিশন, যেখানে গার্মেন্টস সংগঠনের শ্রমিক প্রতিনিধিরা শ্রম খাত সংস্কারে তুলে ধরেন নানা প্রস্তাবনা। একই সাথে নানা প্রতিবন্ধকতার কথা উঠে আসে সভায়। উপরের টিকা নাজিল হবে যে অমুকে টিসিসির মেম্বার, অমুকে মজুরি বোর্ডের মেম্বার, এটা না হইয়া আমার মনে হয় যে টিসিসির জায়গাটা আমাদের একদম ক্লিয়ার ডিমার্কেশন করা উচিত। সংস্কার কমিশনের প্রধান বলেন, কারখানা মালিকদের সাথে ভয়ভীতিহীনভাবে শ্রমিক সংগঠনগুলোর আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। আর অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকদের দক্ষ করে তোলারও পরামর্শ দেন তিনি। কারখানা পর্যায়ে ভয়ভীতিহীন দর কষাকষির চর্চা পরিবেশ তৈরির জন্য যদি উদ্যোগ না নেওয়া হয় সম্মিলিতভাবে সরকার, শিল্প এবং ইউনিয়ন বসে এবং বাস্তবসম্মত, হ্যাঁ ভাই আপনারা ইউনিয়ন করেন, থার্সল কমিয়ে দিচ্ছে বারোটার মতো, এরকম একদমই কিভাবে ইউনিয়নটা হবে এবং দর কষাকষি হবে, নাম কস্ট ইউনিয়ন না। শ্রমখাত সংস্কারে লিঙ্গ বৈষম্য ও জলবায়ুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানায় কমিশন প্রধান। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেয়ার বাজারে কারসাজিতে জড়িত বিকন ফার্মাসিউটিক্যালসের এমডি এবাদুল করিম ও তার স্ত্রী নুরুন্নাহার করিম সহ পুরো পরিবার। এ কাজে তাদের সহযোগিতা করে এমটিবি সিকিউরিটিজ ও এবি সিকিউরিটিজ। এমডির পিএস ও পিয়নের নামেও এ দুটি হাউজে বিও অ্যাকাউন্টে গেছে 155 কোটি টাকার বেশি। বিকন ফার্মাসিউটিক্যালস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2010 সালে। 13 সালে বিদেশে ওষুধ রপ্তানি শুরু করা কোম্পানিটির রপ্তানি বৃদ্ধি পেলেও 2020-এর পর থেকে তারা আর ওষুধ রপ্তানি করেনি। পরে বিকন মেডিকেল লিমিটেডের নামে রপ্তানি করা হয়, যেখানে প্রতিষ্ঠানটির সব পরিচালক ও দায়িত্বশীলরা এবাদুল করিমের আত্মীয়। লাভের অংশ শেয়ার হোল্ডারদের না দিয়ে নিজেদের মধ্যে রাখতেই এই কৌশল, অভিযোগ সাধারণ বিনিয়োগকারীদের। এখানেই শেষ নয়। বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম ও তার স্ত্রী, কোম্পানির চেয়ারম্যান নুরুন্নাহার করিম, ছেলে উলফাত করিম, মেয়ে বিকনের পরিচালক রিসানা করিম সহ পরিবারের অনেকে জড়িত শেয়ার কারসাজিতে। সম্প্রতি ওরিয়ন ইনফিউশনের শেয়ার কারসাজির দায়ে তাদের জরিমানা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। 2018, 19, 20 ও 21 সালে বিকন ফার্মার এমডি এবাদুল করিমের পিয়ন আক্তার হোসেন, পিএস আজাদ হোসেন পাটোয়ারি, ছেলে উলফাত করিম, পরিচালক সোহেল আলম সহ শ্বশুরবাড়ির কয়েকজনের বিও অ্যাকাউন্টে 154 কোটি 20 লাখ টাকা জমা দেন এবাদুল করিম। এমন অস্বাভাবিক লেনদেন হয় এমটিবি সিকিউরিটিজ ও এবি সিকিউরিটিজে, যার সবগুলো চেকের কপি ও মানি রিসিট ইন্ডিপেন্ডেন্ট টিভির হাতে এসেছে। এ বিষয়ে ফোনে পাওয়া যায়নি এবাদুল করিমকে। কথা বলেন চেয়ারম্যান নুরুন্নাহার করিম। বলেন তিনি শেয়ার ব্যবসার কিছুই বোঝেন না, সিকিউরিটিজ হাউসের লোকজন সব করেন। 260 করে কিনছি, এখন বিঘরে সে মার্কেটে খোঁজ নিয়ে দেন কত করে, 100 কত টাকা জানি, এটা সম্বন্ধে কিছুই বলতে পারবো না। আসল কথা কি, আমি শেয়ার ব্যাপারটা খুব বুঝি কম, বললাম না, বুঝ রেখে আমি এতগুলো শেয়ার, সব শেয়ার আমার ধরা খাওয়া। 2016, 17, 18 ও 19 এবং 20 সালে বিনিয়োগকারীদের শেয়ার প্রতি 5 থেকে 6% লভ্যাংশ দেয় কোম্পানিটি, যদিও পরের বছরগুলোতে বেড়েছে লভ্যাংশের পরিমাণ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বেড়েছে।
এরই মধ্যে চট্টগ্রাম বন্দরের সঙ্গে করাচির সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। আমদানি রপ্তানি সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যিক এই সম্পর্ক থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পথ খুঁজতে হবে বাংলাদেশকে। চট্টগ্রাম কাস্টম হাউস ও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে 17 কোটি 94 লাখ ডলারের পণ্য। গত বছর একই সময়ে এসেছিল 14 কোটি 10 লাখ ডলারের। এবার আমদানি হয়েছে পোশাক শিল্পের কাঁচামাল, পেঁয়াজ, আলু, পরিশোধিত চিনি, ডলোমাইট, কাঁচ শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য। আমদানি বাড়লেও ছোট বাজার ও রপ্তানিতে যথাযথ ব্যবস্থা না থাকায় পাকিস্তানে বাংলাদেশি পণ্য রপ্তানি শূন্যের কোঠায়। সম্প্রতি দুবাই, করাচি, চট্টগ্রাম রুটে চালু হয়েছে সরাসরি শিপিং সার্ভিস। একে ইতিবাচকই মনে করছেন আমদানিকারকরা। কোশ্চেন করছি না যে চায়না থেকে ডিরেক্ট এরকম 11 দিনে এটা আসলো, আমি এটা 100% এক্সামিন করবো বা এরকম কোনো বিষয় নাই। তো পাকিস্তানের ক্ষেত্রে আমরা কেন এইভাবে এটা চিন্তা করব? কাস্টম এটা করতে পারে, তারা চাইলে 100% এক্সামিন করে জিনিসগুলো ডেলিভার করতে পারে। পাকিস্তান থেকে আমাদের এইসব পণ্য আগেও আসতো, এখনও আসতেছে, একটু বড় আকারে, ভলিউম বেশি। রোজাকে টার্গেট করে যে সকল পণ্য আমাদের বাংলাদেশে আমদানি হয়, সেই ধরনের পণ্যগুলোকেই তারা কিন্তু এখানে আনতেছে। নতুন জাহাজ সার্ভিসের মাধ্যমে 2 দফায় করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে প্রায় 1126 কন্টেইনার পণ্য। এই রুটে আরও নতুন শিপিং লাইন যুক্ত হওয়ার সুযোগ দেখছে বন্দর কর্তৃপক্ষ। আমদানিকারকরা যদি উৎসাহী হয় এবং পাকিস্তান বা দুবাই থেকে যদি আরও কার্গো ইম্পোর্ট করতে চায়, তাহলে এই ধরনের সার্ভিস ভবিষ্যতে আরও বাড়বে। 1 মাস বা 40 দিনের মধ্যেই এটা একটা রোটেশন কমপ্লিট করে। গত অর্থ বছরে পাকিস্তান থেকে মোট 62 কোটি 70 লাখ ডলারের পণ্য আমদানি করেছিল বাংলাদেশ, যা দেশের মোট আমদানির 1%। এখন থেকে প্রতি 38 থেকে 42 দিন পর পর দুবাই থেকে করাচি হয়ে এই জাহাজটি চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেওয়ার কথা রয়েছে। আর এর মাধ্যমে বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে পাকিস্তানের সাথে নতুন বাণিজ্যিক সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশের, যার প্রভাব পড়তে পারে দেশের পণ্য বাজারেও। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর তেজগাঁওয়ে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়ে গেল মাইন্ড স্পার্ক 2024 প্রদর্শনী। চলতি মাসের 14 তারিখ থেকে 2 দিন ব্যাপী চলে এই প্রদর্শনী অনুষ্ঠান। এতে দেশের 50টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 1,500 শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে প্রযুক্তি, রোবোটিক্স, ব্যবসার মতো 10টি বিষয়ের ওপর শিক্ষার্থীরা বিভিন্ন দক্ষতা তুলে ধরেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। চলতি বছর ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রণোদনার পেঁয়াজের বীজ থেকে পর্যাপ্ত ফলন না আসার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, বীজ থেকে 15 থেকে 20% পেঁয়াজ অঙ্কুরোদ্গম হয়নি। কৃষকরা জানান, সম্প্রতি জেলার 5200 জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে তাহেরপুরি, বাড়ি 4 ও 6 জাতের পেঁয়াজ বীজ বিতরণ করা হয়। তাহেরপুরি বীজ 15 থেকে 20 ভাগ ও বাড়ি 4-6 বীজ 10 থেকে 20% অঙ্কুরিত হয়েছে বলে অভিযোগ কৃষকদের। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। এ বিষয়ে 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই ঘটনায় দায় স্বীকার করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেখতেছেন আপনারা, আমাদের দানাগুলা ভালোভাবে উঠে নাই, একবারে এই ক্ষেতটা মারি হয়ে গেছে। এই দানা, এই ক্ষতিপূরণটা হইলো আমরা চাই, কৃষকের যে ক্ষতিটা হইলো। বিভিন্ন কমিটি হচ্ছে, তারা দেখতেছে যে ল্যাবরেটরি টেস্ট বা ফিল্ডের ব্যবস্থা, এগুলো দেখছি। হ্যাঁ, আমরা কারণ অনুসন্ধান করতেছি কি কারণে হয়েছে, এটা একটু সময় লাগবে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। ডিএসইএক্স সূচক 25.61 পয়েন্ট কমে অবস্থান করছে 5170 পয়েন্টে। সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে 303 কোটি 27 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া 396 কোম্পানির মধ্যে দর বেড়েছে 99টির, কমেছে 216টির এবং অপরিবর্তিত ছিল 81টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। সবচেয়ে বেশি হাতবদলের তালিকায় প্রথম ওরিয়ন ইনফিউশন, আর শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 13.41 পয়েন্ট, লেনদেন হয় 12 কোটি 42 লাখ টাকার শেয়ার।
এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।